হ্যালো এভরিবডি, নেপাল গাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যুর প্ল্যান পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নেপাল এমন একটা কান্ট্রি যেখানে একটা ভুল প্ল্যান আপনার নেপাল ঘোরার পার পার্সন খরচ দ্বিগুণ বা তারও বেশি করে দিতে পারে। আবার সঠিক ট্যুর প্ল্যান বাঁচিয়ে দিতে পারে 10 থেকে 20,000 টাকা পার পার্সন খরচ। তাই এই ভিডিওটা মন দিয়ে দেখুন আর সেই মতো ট্যুর প্ল্যানটা বানিয়ে নিন আর নিশ্চিন্তে ঘুরে আসুন ভারতের সবচেয়ে সুন্দর পড়শি দেশ, পাহাড়ের রাজ্য নেপাল। চলুন শুরু করা যাক। নেপালের একটা পারফেক্ট ট্যুর প্ল্যান বানাতে হলে প্রথমেই আমাদের ডিসাইড করতে হবে যে আমরা নেপালের কোথায় কোথায় যেতে চাই। নেপালের যেসব জায়গাগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের প্রধান কেন্দ্রবিন্দু সেগুলো হলো 1 কাঠমান্ডু, 2 পোখরা, আর যদি আপনি জঙ্গল ভালোবাসেন তাহলে 3 চিতওয়ান। এছাড়া আরও যে জায়গাগুলোতে সাধারণত বেশ কিছু পর্যটকরা যান সেগুলো হলো লুম্বিনী, জনকপুর, মনোকামনা, মুস্তাং ভ্যালি এবং মুক্তিনাথ। তবে এছাড়াও নেপালে রয়েছে অসংখ্য অসাধারণ সব ট্রেকিং রুটস, তবে আমরা সেগুলোকে কিন্তু এই আলোচনার বাইরে রাখছি। এবারে আমরা দেখে নেই যে ভালোভাবে ঘুরতে গেলে কোন জায়গাতে কতটা সময় দিতে হবে যাতে ট্যুরটাও না হেক্টিক হয়ে যায় আবার অতিরিক্ত সময়ও না লাগে। আমার মতে সবচেয়ে ব্যালেন্স ট্যুর প্ল্যানের ক্ষেত্রে সময় লাগবে এরকম: কাঠমান্ডু 3 রাত্রি, পোখরা 3 থেকে 4 রাত্রি, চিতওয়ান 2 রাত্রি, লুম্বিনী যদি যান তাহলে 1 রাত্রি, জনকপুরও তাই 1 রাত্রি, আর মুস্তাং ভ্যালি এবং মুক্তিনাথ যদি যান তাহলে কিন্তু 3 থেকে 4 রাত্রি সময় আপনাদের দিতে হবে। আর তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে নেপালে আসছেন। যদি বিমানে সরাসরি কাঠমান্ডু আসেন তাহলে ট্যুর প্ল্যানটা একরকম হবে, আবার যদি রক্সোল বা সানাউলির ল্যান্ড বর্ডার দিয়ে নেপালে আসেন তাহলে ট্যুর প্ল্যানটা কিন্তু একদমই অন্যরকম হবে। এখানে বলে রাখি যে কিভাবে নেপাল আসবেন এবং কোনভাবে আসলে কি কি সুবিধে অসুবিধে হবে, খরচই বা কোন পথে কীরকম, তার একটা নেপাল কিভাবে যাবেন নামে ডিটেল গাইড ভিডিও আমি এর আগে করে দিয়েছি। যদি সেটা না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নিন, তাহলে ট্যুর প্ল্যানটা করতে আরও সুবিধা হবে। আমি ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। ট্যুর প্ল্যানের চতুর্থ এবং ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়, অর্থাৎ কখন নেপাল ঘুরতে যাবেন। মনে রাখবেন নেপাল 12 মাসই যাওয়া যায়, কিন্তু নেপাল যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর টু মার্চ। এর মধ্যে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি কিন্তু নেপালে খুব ঠান্ডা থাকে, সেই বুঝে যাবেন। আর নেপালে যাওয়ার সবচেয়ে আইডিয়াল টাইম হলো নভেম্বর এবং মিড ফেব্রুয়ারি থেকে এন্ড অফ মার্চ। এই সময় নেপাল সবচেয়ে কমফর্টেবল ওয়েদার থাকে, আকাশও এই সময় ক্লিয়ার পাওয়া যায়, সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। তাহলে চলুন এবারে ট্যুর প্ল্যানটা বানিয়ে ফেলি। প্রথমেই আমরা মোস্ট পপুলার ট্যুর অপশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ধরে নিই আপনারা 6-7 দিনের ট্যুর করবেন এবং বাই এয়ারে নেপাল আসবেন। এই শর্ট ট্যুরে আপনারা শুধু কাঠমান্ডু এবং পোখরা কভার করুন, 50 জায়গা ছোটাছুটি করে বেড়াবেন না। যে কোনো জায়গাকে চিনতে হলে বা সেই জায়গাটাকে উপভোগ করতে হলে সেখানে কিছুটা সময় কাটানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষেত্রে বেস্ট ট্যুর প্ল্যানটা হবে এইরকম: ফ্লাইটে কাঠমান্ডু আসার ক্ষেত্রে সকালের ফ্লাইট নিন, যতটা তাড়াতাড়ি কাঠমান্ডু পৌঁছবেন ততই ভালো। সেই সঙ্গে সকালের ফ্লাইটে উপরি পাওনা তুষার শুভ্র হিমালয়ের বাকরুদ্ধ করা সৌন্দর্য। বেলা বেশি হয়ে গেলে সাধারণত মেঘ চলে আসে, তখন আর ভালো দেখতে পাওয়া যায় না। হিমালয়ের বরফে ঢাকা চূড়াদের সঙ্গে গল্প করতে করতে কাঠমান্ডু পৌঁছন। আর এবারে সেই মহা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য: কাঠমান্ডুতে নেমেই সোজা কাঠমান্ডু এয়ারপোর্ট থেকেই বিমানে চলে যান পোখরা। কেন সে কথায় পরে আসছি। 3 থেকে 4 দিন পোখরাতে কাটান, বেশিও থাকতে পারেন। একটা রিল্যাক্সড হলিডে কাটানোর জন্য পোখরার থেকে ভালো জায়গা আর পাবেন না। মন ভরে পোখরাকে উপভোগ করুন। আর পোখরা সহ সব জায়গাটির ডিটেল গাইড যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানান, আমি বানিয়ে দেবো। আর আমরা কিভাবে পোখরা ঘুরে বেরিয়েছি সেই ট্রাভেল ভিডিও কিন্তু এই চ্যানেলেই আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। পোখরাতে 3-4 দিন কাটিয়ে এবার কাঠমান্ডু ফিরে আসুন।
ফ্লাইটে ফেরা সবচেয়ে কমফোর্টেবল অপশন, তবে আপনারা চাইলে বাই রোডও ফিরতে পারেন। বাই রোডে পোখরা থেকে কাঠমান্ডু কিন্তু প্রায় 10-12 ঘন্টার জার্নি, আর রাস্তার অবস্থাও ভালো নয় মোটেই। কোমর ভাঙা ওই 10-12 ঘন্টার জার্নি শেষে যখন কাঠমান্ডু পৌঁছবেন তখন আপনার ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। তাই বিমানে ফেরাই ভালো। আর এখানেই বিউটিফুল জার্নিজের পক্ষ থেকে আর একটা বাম্পার টিপস। আচ্ছা, এত যে টিপস দিচ্ছি সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে এক্ষুনি করে নিন। করে নিয়েছেন তো? থ্যাংক ইউ। বিউটিফুল জার্নিজের পক্ষ থেকে আপনাকে এই পরিবারে স্বাগত। এবারে আপনাদের জন্য সেই স্পেশাল টিপসটা। এই যে বারবার বলছি ফ্লাইটে চলে যান, ফ্লাইটে চলে যান, কমফর্ট এবং টাইম বাঁচানো ছাড়াও তার একটা বড় কারণ হলো ভারতীয়দের জন্য নেপালের ডোমেস্টিক ফ্লাইটগুলো সস্তা ভাড়া এবং নেপালে গাড়ি ভাড়ার সাংঘাতিক খরচ। আমি একটা এক্সাম্পল নেই, তাহলে বুঝতে সুবিধে হবে। ফ্লাইটে কাঠমান্ডু থেকে পোখরার ভাড়া নেপালিদের এবং ভারতীয়দের জন্য একই, ভারতীয় মুদ্রায় 2500 থেকে 3000 টাকার মধ্যে। অন্যান্য বিদেশিদের, এমনকি সার্কভুক্ত অন্যান্য দেশের জন্য তা কিন্তু প্রায় 4 গুণ। আর গাড়ি বুক করে কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার খরচ 10 থেকে 12,000 টাকা। ফলে বুঝতেই পারছেন, দুজন তো বটেই, এমনকি 4 জনও যদি ফ্লাইটে যান তাহলেও তা গাড়ি ভাড়া করার সমান খরচেই হয়ে যাবে। আর যদি 2 জন যান তবে বেঁচে যাবে 5 থেকে 6,000 টাকা। তবে সবচেয়ে সস্তায় যেতে চাইলে কাঠমান্ডু টু পোখরা বাস সার্ভিসও আছে। ভাড়া পড়বে বাস ভেদে মাথা পিছু 1000 থেকে 1500 নেপালি টাকা। কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে 10-12 ঘন্টার একটা বাস জার্নি, সেটাও আবার বেশ খারাপ রাস্তায়। আর যদি আপনি মনোকামনা মন্দির দেখতে চান তবে বাই রোডেই আপনাকে পোখরা থেকে কাঠমান্ডু ফিরতে হবে। এক্ষেত্রে আমাদের সাজেশন হলো যে আপনারা মনোকামনায় একদিন থাকুন। মনোকামনা পোখরা কাঠমান্ডুর মাঝামাঝি একটা জায়গা। পোখরা থেকে বাসে চলে আসুন মনোকামনা, এখানে একদিন থাকুন। প্রচুর হোটেল আছে, কোনো অসুবিধে নেই। রোপওয়ে করে ওপরে যান, মন্দিরে পুজো দিন। 5 ঘন্টার বাস জার্নির পর একটু রিল্যাক্স করুন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বাসে কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। জার্নিটাকে 2 ভাগে ভাগ করে নিলে অত অসুবিধেও হবে না, আবার ফ্লাইট বা গাড়ি ভাড়ার পয়সায় মনোকামনা দর্শনও হয়ে যাবে। কি, অলরেডি তো 10,000 বাঁচিয়ে দিলাম। গোটা ইউটিউব তন্ন তন্ন করে খুঁজলেও এরকম আর একটা নেপাল গাইড পাবেন না। কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি? কি করছেন? ও, করে দিয়েছেন? থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফ বিউটিফুল জার্নিজ। তাহলে আবার ট্যুর প্ল্যানে ফিরি। ফ্লাইটে পোখরা থেকে কাঠমান্ডু আসলে পোখরা থেকে 11টা-12টা নাগাদ ফ্লাইট নেই। এতে সকালটাও রিল্যাক্স মোডে কাটাতে পারবেন, আবার কাঠমান্ডুর হোটেলেও পৌঁছে যাবেন 2টো নাগাদ। ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে হোটেলে চেক আউট করে পোখরা এয়ারপোর্টে চলে আসুন। এই নতুন এয়ারপোর্টটাও দারুণ সুন্দর। তবে চীনের সহযোগিতায় তৈরি এই এয়ারপোর্ট নিয়ে ভারতের সঙ্গে নেপালের একটা বিরোধ রয়েছে। সেটা অবশ্য সম্পূর্ণ অন্য গল্প। যদি আপনারা সেই দারুণ ইন্টারেস্টিং গল্পটা শুনতে চান তাহলে আমি ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। দারুণ লাগবে এটা বলতে পারি। যাই হোক, কাঠমান্ডুতে 3 রাত্রি কিন্তু অবশ্যই থাকুন, না হলে কাঠমান্ডু ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। কাঠমান্ডু, পাটান, ভক্তপুর, নাগারকোট নিয়ে একটা সম্পূর্ণ ট্যুর গাইড যদি আপনারা চান তাহলে কমেন্টে জানান, আমি করে দেবো। চতুর্থ দিন অর্থাৎ গোটা ট্যুরের 7ম দিন লাঞ্চের পরে কাঠমান্ডু থেকে বাড়ি ফেরার ফ্লাইট নিন। এইখানে আরও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। বাই এয়ারে নেপালে আসলে কিন্তু আপনার কাছে কাঠমান্ডুই একমাত্র অপশন, কারণ এটি নেপালের একমাত্র ফাংশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফলে এখান দিয়েই আপনাকে যেতে এবং ফিরতে হবে। সেই জন্যই ফ্লাইটে নেপাল গেলে তার ট্যুর প্ল্যানটা সম্পূর্ণ আলাদা হবে, এবং সেই মতো করে আমরা আপনাদের জন্য প্ল্যানটা করে দিলাম। এবারে আসি ল্যান্ড বর্ডার হয়ে নেপাল ঘোরার গল্পে। নেপাল ঘোরার জন্য ল্যান্ড বর্ডার দিয়ে যাওয়ার সবচেয়ে পপুলার রুট হলো রক্সৌল, বিশেষ করে যারা ভারতের পূর্ব দিকে থাকেন। তবে যারা লুম্বিনী যাওয়ার প্ল্যান করছেন তারা হয় রক্সৌল দিয়ে ঢুকে সানাউলি হয়ে বেরোন, বা সানাউলি দিয়ে ঢুকে রক্সৌল হয়ে বেরোন, কারণ এই সানাউলি থেকেই লুম্বিনী একদম কাছে পড়ে। তবে রক্সৌলের রুটে সবচেয়ে পপুলার ট্যুরিস্ট সার্কিট হলো চিতওয়ান পোখরা কাঠমান্ডু সার্কিট, যা কিনা 8 রাত্রির ট্যুর প্ল্যানে ভালোভাবেই কভার করা সম্ভব। 8 রাত্রি কিন্তু আমি রক্সৌল টু রক্সৌল বলছি, এক্সক্লুডিং ট্রেন জার্নি। আর যদি আপনারা মনোকামনা মন্দির দেখতে চান তবে একদিন আরও লাগবে, মানে 9 রাত্রি সব মিলিয়ে। তবে এই ট্যুরটা 8 রাত্রিতেও কভার করা সম্ভব।
সেক্ষেত্রে প্রথম দিকটা একটু হেক্টিক হবে আর কি। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 9টা নাগাদ রক্সোল পৌঁছান। ট্রেনেই বাথরুম, মুখ ধোয়া, চা বিস্কুট খাওয়া সহ সব প্রাত্যহিক কর্ম সেরে নিন। ট্রেন থেকে নেমে কোনো সময় নষ্ট না করে সোজা টোটো ভাড়া করে চলে যান বীরগঞ্জ বাস স্ট্যান্ডে, যাকে ওরা বলে বাস পার্ক। আপনাকে দুটো টোটো ভাড়া করতে হবে, প্রথমটা রক্সোল স্টেশন থেকে বর্ডার অবধি, আর দ্বিতীয়টা বর্ডার থেকে বীরগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত। ভুলেও টাঙা নেবেন না। কেন? আমাদের নেপাল কিভাবে যাবেন এই ভিডিওটা দেখে নিন, সেখানে ডিটেলে বলা আছে। সব ঠিকঠাক থাকলে আপনি সকাল 10টার মধ্যে বাস পার্কে পৌঁছে যাবেন। বাস পার্কে পৌঁছে প্রথমেই চিতোয়ান যাওয়ার মাইক্রো গাড়ি বুক করে ফেলুন। শেয়ারে যেতে পারেন 400 টাকা ভাড়ায়, তবে আমি সাজেস্ট করব পুরো গাড়ি বুক করে নিন 4000 নেপালি টাকায়, বিশেষ করে যদি 4 জন বা তার বেশি থাকেন। তাতে নিজেদের মতো করে যেতে পারবেন, আর গাড়িও আপনাকে চিতোয়ানের হোটেল অবধি পৌঁছে দেবে। গাড়ি বুক করে বাস পার্কেই একটু হালকা কিছু খেয়ে নিন। এই মাইক্রোগুলো কিন্তু মাঝখানে একটা প্রায় 1 ঘন্টার বিরতি দেবে গাড়ি চার্জ করার জন্য, তখন ভারী কিছু খেয়ে নেবেন। মোটামুটিভাবে বেলা 2টো থেকে 3টের মধ্যে চিতোয়ান পৌঁছে যাবেন। এই রাস্তাটা কিন্তু খুব ভালো এবং দারুণ সিনিকও। এবারে হোটেলে চেক ইন করুন, ফ্রেশ হন, একটু গড়িয়ে নিন, 4টে নাগাদ আবার রেডি হয়ে নিন। হোটেলের থেকে বা লোকাল ট্রাভেল এজেন্টদের থেকে পরের দিনে জঙ্গল সাফারির প্যাকেজ বুক করে নিন। চাইলে সকাল এবং বিকেলে দুটো প্যাকেজই বুক করতে পারেন, দারুণ লাগবে। এবারে রোদ থাকতে থাকতেই চলে আসুন রাপ্তি নদীর ধারে সানসেট দেখতে। একদিকে রাপ্তি নদী, অন্যদিকে বরফে ঢাকা অন্নপূর্ণা রেঞ্জ, মাঝে চিতোয়ান জঙ্গলের কোর এরিয়া, আর সঙ্গে অস্তগামী সূর্যদেব। নেপাল ভ্রমণের এই শুরুটা মনে থেকে যাবে চিরকাল। কফির কাপে চুমুক দিতে দিতে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন এই কখনো না ভুলতে পারা সূর্যাস্তকে। সন্ধ্যের পর অর্ডার করুন মোমো। রাপ্তি নদীর ধারে ক্যাফেতে বসে মোমো খেতে খেতে মাঝে মাঝে জোরালো টর্চের আলোয় দেখতে পাবেন নদীর অন্য পারে জল খেতে আসা হরিণ বা গন্ডার। মনে একরাশ ভালো লাগা নিয়ে ফিরে আসুন হোটেলে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন, কাল সকালেই জঙ্গল সাফারি। পরের দিন জঙ্গল সাফারি করুন, চিতোয়ানের রাস্তায় ঘুরে বেড়ান। লোকাল 2-3টে সাইট সিইং পয়েন্ট আছে, ঘুরে দেখতে পারেন। আজ চিতোয়ানেই রাত্রি যাপন। পরের দিন তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন পোখারার উদ্দেশ্যে। বাসে যেতে পারেন বা বাস পার্কে এসে শেয়ারে মিনি ভ্যানে যেতে পারেন বা গাড়ি বুক করেও যেতে পারেন। বাসে 400 টাকা ভাড়া, মিনিতে 500 টাকা প্রতিজন, আর গাড়ি বুক করলে 7 থেকে 8,000 টাকা লাগবে। সবই নেপালি কারেন্সিতে বললাম। সময় লাগবে ঘন্টা 6 মতন। গাড়ি বুক করলে মনোকামনা ঘুরেও পোখরা আসতে পারেন, তবে পোখরা পৌঁছতে পৌঁছতে সেক্ষেত্রে সন্ধে পেরিয়ে যাবে। পোখরাতে 3 থেকে 4 রাত্রি থাকুন। একদিন রিল্যাক্স করে শুধু ফেওয়া লেক এবং লেক সাইডকে এনজয় করুন। একদিন রাখুন পোখরার সাইট সিইংয়ের জন্য, আর একদিন রাখুন সারাংকোটের জন্য। আরও ডিটেলে জানতে চাইলে আমাদের পোখরা গাইডটা দেখে নিন। আমি ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আর যদি মুস্তাং ভ্যালি এবং মুক্তিনাথ যাওয়ার প্ল্যান থাকে, তাহলে পোখরা থেকে জমসমের ফ্লাইট নিয়ে নিন। বাই রোড কিন্তু রাস্তা খুবই খারাপ, সেই বুঝে যাবেন। ফ্লাইটে গেলে মুক্তিনাথের জন্য 2 দিন রাখুন, বাই রোড গেলে 3 থেকে 4 দিন। এরপর পোখরা থেকে বিমানে চলে আসুন কাঠমান্ডু। কাঠমান্ডু তো 3 রাত্রি অবশ্যই থাকবেন। যেদিন কাঠমান্ডু পৌঁছলেন সেদিনই সন্ধ্যায় পায়ে পায়ে ঘুরে নিন কাঠমান্ডু থামেল এরিয়া। একদিন রাখুন নাগারকোট এবং ভক্তপুরের জন্য, আর একদিন কাঠমান্ডুর লোকাল সাইট সিইং। কাঠমান্ডুরও একটা ডিটেল গাইড এই চ্যানেলে আছে, লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। কাঠমান্ডু থেকে বিমানে চলে আসুন রক্সোল থেকে 25 কিলোমিটার দূরের সিমারাতে। রক্সোলে যদি নাইট স্টে না করতে চান, তবে সেই দিন রক্সোল ফিরুন যেদিন রক্সোল থেকে ফেরার ট্রেন রাত্রিবেলা আছে। মিথিলা এক্সপ্রেসে ফিরতে চাইলে কিন্তু আপনাকে আগের দিন রক্সোল পৌঁছে হোটেলে থাকতে হবে, অথবা কাঠমান্ডু থেকে ওভারনাইট বাস জার্নি করে ভোর ভোর রক্সোল পৌঁছতে হবে। আর রাত্রের ট্রেন থাকলেও কাঠমান্ডু থেকে দুপুরের ফ্লাইট নিন, মানে ওই 2-3টে নাগাদ। এর বেশি দেরি করবেন না। বেস্ট হয় যদি 11টা-12টা নাগাদ ফ্লাইট নেন। নেপালের ডোমেস্টিক ফ্লাইট কিন্তু মাঝে মাঝে খুব লেট করে, 3-4 ঘন্টাও দেরি হয়ে যায় অনেক সময়। তাই রিস্ক না নেওয়াই ভালো। বেকার টেনশন নেবেন না, হাতে সময় রেখে রক্সোল ফিরুন। আর এখানেই বিউটিফুল জার্নিজের থেকে শেষ গুরুত্বপূর্ণ টিপস। রক্সোল স্টেশনের কাছেই শম্ভু ভোজনালয় নামে একটা খুব ভালো ভেজ রেস্টুরেন্ট রয়েছে, ওখানেই খেয়ে নিন এবং ট্রেনের খাবারও প্যাক করে নিতে পারেন।
ট্রেনে কিন্তু ভালো খাবার নাও পেতে পারেন। তারপর আর কি, ট্রেনে সহযাত্রীদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরুন আর অনুভব করুন এই ট্যুর প্ল্যানে আপনি কত সস্তায়, কত কমফর্টেবলি এবং কত এনজয়েবল একটা নেপাল ট্রিপ করে ফিরলেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। এর পরের নেপাল গাইড ভিডিওতে আমরা নেপাল ভ্রমণের খরচাপাতি নিয়ে বিশদে এবং বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন এবং আর কিছু জানতে চাইলে বা মতামত দিতে চাইলে কমেন্টে জানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাই।